একসময় রসুলপুর নামে এক গ্রাম ছিল। আর সেই গ্রামের গ্রাম প্রধান ছিল মণ্ডল সাহেব। মণ্ডল সাহেব অনেক দায়িত্বশীল একজন ব্যক্তি। গ্রামের ভালো মন্দের খবর সবসময় রাখেন। কয়েকদিন ধরে মণ্ডল সাহেব বুঝতে পারলেন গ্রামে কিছু একটা সমস্যা হচ্ছে। তাই তিনি গ্রামে বেরিয়ে পড়লেন। কি রে মজিদ, আজকাল দেখতাছি গ্রামের ফসল ফলানো কম হইতাছে। তা কি সমস্যা হইতাছে? কিছু আন্দাজ করতে পারতাছস? না মণ্ডল সাহেব, আমি কি আর এত বুঝি? তবে শুধু ফসল না, অনেকেই দেখতাছি ব্যবসা বাণিজ্য গোছগাছ কইরা শহরে চইলা যাইতাছে। এইটা তো ভালো লক্ষণ মনে হইতাছে না। তা কি কারণে গ্রামের মানুষ এমন হইতাছে সেইটা তো জানতে হইব। কিছুটা তো বুঝবার পারছি আমি। আমার মনে হয় গ্রামের মানুষ চাষ করে ভালো লাভবান হতে পারতাছে না। সবারই এক চিন্তা, বেশি বেশি টাকা দরকার। এই বিষয় নিয়া ভালো কইরা ভাবতে হইব। আচ্ছা, চল বাড়িতে যাই। মজিদ, আরে ও মজিদ, কই তুই? এই তো মণ্ডল সাহেব, আমি বাইরে গরুটারে খাবার দিলাম। কিছু কইবেন আপনি? হ, তরে কিছু বলার জন্যই ডাকলাম। গ্রামের লোকজনরে খবর দে, আজকে তাদের সমস্যা শোনার জন্যই গাছতলাতে বইমু। আচ্ছা মণ্ডল সাহেব, আমি খবর দিতাছি। মজিদ গ্রামের সবাইকে খবর দিল যে মণ্ডল সাহেব তাদের সাথে কথা বলতে চায়। এরপর সবাই গাছতলাতে আসলো। আপনারা কি বুঝবার পারছেন আমি কি উদ্দেশ্যে সবাইরে ডাকছি? মন্ডল সাহেব, বুঝতে পারি নাই, একটু খোলাসা কইরা আমি কোন। আপনাগরে ডাকছি কিছু বিষয় জানার জন্য। গ্রামে ফসল চাষ একেবারেই কমাই দিতেছেন আপনারা। তাছাড়া অনেকেই দেখতাছি ব্যবসা বাদ দিয়া শহরে গিয়া চাকরি খুঁজতাছে। আসলে মূল সমস্যাটা কি বুঝবার পারতাছি না, তাই আপনাগরে সবাইরে ডাকছি। মন্ডল সাহেব, আমরা কেমনে ফসল ফলাইব কোন? ঠিক মতো লাভ হয় না, কোনো মতে সংসার চলে। ফসল ফলাইয়া কোনো লাভ পাইতাছি না তো, ফসল ফলাইয়া কি করব? ঠিকই কইছে মন্ডল সাহেব, আজকাল গ্রামে ব্যবসা করেও লাভ নাই। বাকি দিতে দিতে দোকানের চালান শেষ হইয়া যায়। ব্যাংক ব্যালেন্স করার স্বপ্ন তো পূরণই হইব না। তোমাগর তাহলে সমস্যা কি? বেশি বেশি টাকা চাও? হ মন্ডল সাহেব, এখন সবকিছুর আগে টাকাটাই বেশি দরকার। আমাগরে বেশি টাকা থাকলে কি আর এইসব সাইডা দেওয়া লাগে? আচ্ছা, তোমাগর সবার সমস্যা তো শুনলাম, দেখি কিছু করা যায় কিনা। তাহলে এখন বাড়ি যাও। সবাই বাড়িতে চলে গেল। মণ্ডল সাহেব ভাবতে লাগলো কি করা যায়। মজিদ, সবার কথা শুনছস? সবার সমস্যা কিন্তু একটাই, টাকা চাই। হ মণ্ডল সাহেব, সবাই তো শুধু টাকার পেছনেই ঘুরতাছে। এখন কি করা যায় বলতো? গ্রামটা তো একেবারেই অলসপুর হইয়া যাইতাছে। মণ্ডল সাহেব, এক কাজ করেন, পাশের গ্রামে আব্দুর রহমান চাচা নামে একজন লোক আছে। তাকে সবাই বুদ্ধিমান চাচা বলে ডাকে। ওনার সাথে দেখা কইরে এই সমস্যা নিয়ে কথা কন, কোনো ভালো উপায় বের হইতে পারে। আচ্ছা, তুই যখন বলতাছস গ্রামের ভালোর জন্য, পাশের গ্রামে কেন, আরো বহুদূর যাইতেও রাজি আছি। পরের দিন সকাল সকালে মণ্ডল সাহেব ও মজিদ পাশের গ্রামে বুদ্ধিমান চাচার কাছে গেল। আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? আপনাকে তো চিনতে পারলাম না। চাচা, উনি আমাদের রসুলপুর গ্রামের মণ্ডল সাহেব। ও আচ্ছা, তা মণ্ডল সাহেব আমার কাছে কি মনে করে আইলেন? আমার গ্রামে সবাইকে নিয়ে অনেক বড় সমস্যায় আছি।
মণ্ডল সাহেব বুদ্ধিমান চাচাকে সবকিছু খুলে বলল এবং বুদ্ধিমান চাচা সব শুনে মণ্ডল সাহেবকে বললেন, সমস্যাটা তো অনেক জটিল। আপনার কথা শুনে বুঝলাম যা সবারই শুধু টাকা দরকার। সবাই শুধু টাকার পাগল। সবাই দিনে দিনে কাজ কাম বাদ দিয়ে অলস হয়ে যাচ্ছে। তারা ভাবছে কোন পদ্ধতিতে বেশি টাকার মালিক হওয়া যায়। তাদের এই অলসতায় গ্রাম একেবারে অচল হইয়া যাইতাছে, সেটা কেউ বুঝতে চাইতাছে না। এই ব্যাপারে আমি আপনারে একটা পরামর্শ দিতে পারি। কি করা যায় বলেন চাচা? আপনি একটা জাদুকরের ব্যবস্থা করেন যে সবাইরে টাকা দিতে পারবে। কি কন চাচা? এইটা তো হাস্যকর। আপনি মজা করতাছেন? না, আমি কোনো মজা করতাছি না। আমার সন্ধানে এক জাদুকর আছে যে টাকা বানাইয়া দিতে পারবো। আচ্ছা, তাহলে আপনি ব্যবস্থা কইরা দেন। জাদুকরের কাছ থেকে টাকা নিয়ে এক বস্তা করে টাকা গ্রামের সবাইকে বিলায় দেবেন। এরপর কয়েকদিন পর যখন সবাই আপনার কাছে সমস্যা নিয়ে আসবে তখন আমায় জানাবেন, আমি সেখানে যাব। কি বলে? সমস্যা তো টাকা নিয়েই। সমস্যা শেষ হইলে সবাই কি জন্য আইব? আসল মজা তো এখানেই শুরু। সেইটা না হয় তখনই বুঝাবো। পরের দিন বুদ্ধিমান চাচা জাদুকরকে পাঠালো মণ্ডল সাহেবের বাড়িতে। মণ্ডল সাহেব গ্রামের সবাইকে ডাকলেন। মণ্ডল সাহেব, আমাদের সবাইরে কেন ডাকছেন? আপনাদের যে সমস্যা ছিল সেই সমাধানের জন্যই ডাকছি। আমাদের সবার টাকার সমস্যা, এটা কেমনে ঠিক করবেন? এই যে তোমরা দেখছো জাদুকরকে, এই জাদুকরই তোমাদের সবাইকে এক বস্তা করে টাকা দিবে। জাদুকর সাহেব, আপনি সবাইকে আপনার জাদুর সাহায্যে এক বস্তা করে টাকা দেন, যেন কারো টাকার অভাব না থাকে। জাদুকর সবাইকে তার সাহায্যে এক বস্তা করে টাকা দিল। সবাই খুশি মনে টাকা নিয়ে চলে গেল। এর পরের দিন গ্রামবাসী যার যার প্রয়োজনে বের হয়ে গেল। কি গো, ঘরে তো লবণ মরিচ নাই, বাজারে যাইয়া নিয়ে আসো তো। আচ্ছা বউ, টাকা দাও, নিয়ে আইতাছি। কত লাগবো তোমার? এখন তো আমার ঘরে মেলা টেহা, টেহার তো অভাব নাই। হিসাব করা লাগবো কেন? দিয়া দাও বেশি করে। সুলতান লবণ আর মরিচ আনতে বাজারে গেল। বাজারে যাওয়ার পর দেখল সব দোকান বন্ধ। কি ব্যাপার, আজকে বাজারে সব দোকান বন্ধ কেন? আমিও তো এটাই দেখতাছি। কিছু জিনিস লাগবো কিনতে আইছি, তা দেখি সব দোকান বন্ধ। আচ্ছা রহিম ভাই, চলেন আমরা দোকানদারের বাড়িতে যাই, দেখি কি জন্য দোকান বন্ধ। ও দোকানদার ভাই, বাড়িতে আছেন? হ ভাই, বাড়িতেই আছি। কি জন্য ডাকতাছেন? ভাই, আমার চাইল ডাল শেষ হইয়া গেছে, দোকানে চলেন, আমার চাইল ডাল লাগবো। আমারও লবণ মরিচ লাগবো, দোকানে চলেন ভাই। না ভাই, আমি দোকানে যাব না। আমার এখন টাকা পয়সা ভালোই আছে, এখন কষ্ট করে দোকান খুলে লাভ কি? আমি দোকানে যাব না। কি কথা বলেন ভাই, দোকান না করলে আমরা খামু কি? সেইটা আমি কেমনে কইমু? আপনার ঘরে যে পরিমাণ টাকা আছে, আমারও ওই পরিমাণ টাকা আছে। আমি কেন দোকান খুলে আপনার ঘরের জন্য কষ্ট করে বসে থাকবো? এভাবে কয়েকদিন যাওয়ার পর সবাই মণ্ডল সাহেবের কাছে বিচার নিয়ে যাওয়া শুরু করলো। মণ্ডল সাহেব, বাড়িতে আছেন? কে, রহিম নাকি? কি বলো? মণ্ডল সাহেব, গঞ্জে কেউ তো দোকান খুলছে না, চাইল ডাল কিনবার পারতাছি না। এইভাবে চললে তো না খাইয়া মরতে হইব। মণ্ডল সাহেব, আমি কিছু অভিযোগ নিয়ে আইছি। গ্রামে কাজের জন্য মানুষ পাইতাছি না। এখন যার কাছে যাই সেই বলে তার নাকি অনেক টেহা আছে, এখন কোনো কাজই করব না।
এভাবে প্রত্যেকেই এক একজনের প্রয়োজনে মণ্ডল সাহেবের কাছে অভিযোগ দেওয়া শুরু করলো। তখন মণ্ডল সাহেব বুদ্ধিমান চাচাকে খবর পাঠালো। চাচা, রসুলপুর গ্রামের মণ্ডল সাহেব আমারে পাঠাইলো আপনারে নিয়ে যাইতে। ও আচ্ছা, বুঝবার পারছি। তাহলে যা বলেছিলাম তা কি ঘটা শুরু হইছে? চাচা, আপনি জাদুকর দিয়ে টাকা দেওয়ার পর থেকে সমস্যা আরো বেশি। তাহলে আল্লাহর নামে চলো, আজকে সমস্যার সকল সমাধান করে আসি। কি ব্যাপার মণ্ডল সাহেব, বলেছিলাম তো সবাই আবার আপনার কাছে সমস্যা নিয়ে আইব। কি করি বলেন তো চাচা? টাকা বেশি হইলেও গ্রামবাসীর সমস্যা, না হইলেও সমস্যা। এইবার আর সমস্যা থাকবো না। আপনি গ্রামবাসীদের আবার একত্রে ডাকেন, ইনশাল্লাহ এইবার সমস্যার সমাধান হইব। শোনো গ্রামবাসী, তোমাদের যখন টাকা কম ছিল তখন তোমরা টাকার জন্য পাগল হয়েছিলে। এখন আবার টাকা বেশি পাওয়াতে তোমরা আরো অভিযোগ নিয়ে আসছো। তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদের বুদ্ধিমান চাচা এসেছে। তোমরা বুদ্ধিমান চাচার কথা মন দিয়ে শুনবে। হ্যাঁ বলেন চাচা, আমরা কিভাবে এর সমাধান পাইতে পারি? শোনো, তোমাগোর এই সমস্যা তোমাগোর দিয়েই শুরু হয়েছে। এখন তোমাগো ভিতরেই এর সমাধান আছে। কি বলেন চাচা, আমাদের ভিতরে কেমনে সমাধান থাকবো? শুনো তোমরা, আমরা সবাই মনে করি টাকা থাকলে আর কোনো অভাব নাই। এটাই আমাদের বড় সমস্যা। হ্যাঁ, আমাগরে চলতে ফিরতে টাকার প্রয়োজন, তবে সেইটা প্রয়োজনের চেয়ে বেশি আশা করা যাবে না। তাইলে চাচা, আমরা কি টাকা রোজগার করবো না? এখানেই হইল আসল কথা। আমরা টাকা অবশ্যই উপার্জন করুম, কিন্তু এইটাও মনে রাখতে হইব জীবনে সব কিছু টাকার জন্য করি না। যেমন ধরো, তোমাগোর সবার কাছে এখন টাকা আছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস শেষ হইয়া যাইতাছে। এখন তো আমরা ঠিকই জিনিসের অভাব বুঝতাছি। এই জন্য বলি, মানুষ সামাজিক জীব, আমরা একে অপরের নির্ভরশীল। দেখো, সৃষ্টিকর্তা আমাদের এত বড় পৃথিবী সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা চাইলেই সবাইকে সমান ধন সম্পত্তি দিতে পারত, কিন্তু সবাই যদি সমপরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকি, তাহলে কোনো প্রয়োজনে কেউ কারোর কাছেই যাবে না। তার মানে সব কিছু যার যারটা নিজেদের করতে হবে। আর পরিশেষে এই গ্রামের মতন পুরো পৃথিবী হয়ে যাবে। সম্পদ থাকবো সবার কাছে, কিন্তু খাবার, থাকার বাসস্থান এইগুলো কিছুই থাকবো না। ঠিকই কইছেন চাচা, আমরা টাকার নেশায় ভুল করছি। আমরা যার যার কাজে লাইগা পড়বো, আমাগরে টাকার দরকার নাই। আরেকটা কথা মনে রাখবা, তোমার যেই অবস্থানেই থাকো না কেন, যেই পেশাতেই থাকো না কেন, নিজেকে ছোট মনে করবা না। একজন কোটিপতি যদি 100 টাকার দর্জির কাছে না যায়, তাহলে তাকে বিনা কাপড়েই থাকতে হইব। আর একজন গরিব শ্রমিক যদি ঘর তৈরি না করে, তাহলে শত শত কোটি কোটি টাকার মালিকের খোলা আকাশের নিচে থাকতে হইব। সৃষ্টিকর্তা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, তাই নিজেকে গরিব বলে কখনো ছোট করবা না। আজ গরিব দিনমজুরদের জন্যই বড় লোকরা আলিশান বাড়ি গাড়িতে ঘুরতে পারে। তোমরা সবাই নিজের অবস্থানে সর্বসেরা, এটাই মনে রাখবা।